পুরনো বাংলা সাহিত্যের পাতা উল্টে যদি দেখি মানে সেকালের সমাজ জীবনটা কেমন ছিল, আসুন আজ সেটাই একটু খুঁটিয়ে দেখি। হ্যাঁ, মানে আমাদের হাতে তো দুটো দারুণ বই আছে। একদম। সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস আর তমনাশচন্দ্র দাশগুপ্তের অ্যাসপেক্টস অফ বেঙ্গলি সোসাইটি ফ্রম ওল্ড বেঙ্গলি লিটারেচার, এই দুটো বই থেকে কিছু জরুরি অংশ আমরা তুলে আনব। হুম। আমাদের লক্ষ্যটা হলো এই যে উৎসগুলো, এগুলো ঘেটে বাংলা ভাষার বিবর্তনটা কেমন ছিল, সে সময়ে সাহিত্য আর সমাজেরও কিছু হয়তো অজানা বা চমকপ্রদ দিক, সেগুলো নিয়ে কথা বলা। ঠিক। মানে শুধু তো সাল তারিখ নয়, সাহিত্যের মধ্যে দিয়ে সেই সময়ের মানুষের জীবনযাত্রা, তাদের ভাবনা চিন্তা, রীতিনীতি এইসবই তো ফুটে ওঠে। দেখা যাক কি পাওয়া যায়। ভাষার কথায় যদি আসি, প্রথমে বাংলা তো ইন্দো আর্য ভাষাগোষ্ঠীর থেকেই এসেছে, আর এর পথ চলাটা আমরা মোটামুটি ৩ ভাগে দেখি: প্রাচীন, মধ্য আর আধুনিক বাংলা। হুম। প্রাচীনতম নিদর্শন বলতে তো আমরা চর্যাপদের কথাই জানি, সেই বৌদ্ধ সাধকদের লেখা বেশ একটা রমসময় ভাষায়। হ্যাঁ, তারপর এলো মঙ্গল কাব্য। ওগুলো তো ছিল মূলত দেবদেবীর কথা নিয়ে লম্বা লম্বা গান, গল্প পাঁচালী রীতিতে গাওয়া হতো। রাইট। কিন্তু এরপরই তো একটা সময়কে বলা হয় অন্ধকার যুগ, তাই না? তুর্কি আক্রমণের পরের প্রায় ১২০ বছর। হ্যাঁ, ওই সময়টায় মানে খুব বেশি সাহিত্যকর্মের খোঁজ সেভাবে মেলে না। একটা বড় ধাক্কা তো ছিলই। কিন্তু সেই ধাক্কা সামলেও তো আবার নতুন করে চর্চা শুরু হলো। আর গদ্যের ব্যাপারটা, সে তো আরও পরে। অনেক পরে ফোর্ট উইলিয়াম কলেজ, তারপর রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এদের হাত ধরেই তো বাংলা গদ্যটা আজকের চেহারা পেতে শুরু করল। আচ্ছা, এবার যদি একটু সমাজের দিকে তাকাই, সাহিত্যের আয়নায় তমনাশ দাশগুপ্তের গবেষণা থেকে তো দারুণ সব তথ্য পাওয়া যায়। অসাধারণ সব তথ্য। যেমন ধরুন বিয়ের রীতিনীতি। আমরা তো এখন জানি বরপক্ষ পণ নেয়, হ্যাঁ। কিন্তু সেকালে নাকি উল্টো ছিল। কন্যাপক্ষকেই বরপক্ষকে পণ দিতে হতো। নাম ছিল ইয়ান। ভাবা যায়? সত্যি, একেবারে উল্টো। আবার ওই যে মানিকচন্দ্র রাজার গানে নাকি আছে, মেয়ের বিয়ের সময় তার বোন বা দাসীদেরও যৌতুক হিসেবে পাঠিয়ে দেওয়া হতো। হ্যাঁ, এরকম উদাহরণও আছে। সময়ের সাথে সাথে প্রথাগুলো কিভাবে পাল্টে যায়। শুধু প্রথা না, বিচার পদ্ধতিও তো মনে হচ্ছে বেশ অন্যরকম ছিল। ভয়ঙ্করও বলা যায়। ওই যে অগ্নি পরীক্ষা, জলপরীক্ষা, বিষ খাওয়ানো, গরম লোহা হাতে নেওয়া, এসব দিব্যপ্রথা বা অষ্টপরীক্ষার কথা আছে। হুম। বেহুলা বা খুল্লনার গল্পে পাই আমরা। হ্যাঁ, এগুলোর মাধ্যমে নাকি দোষীকে সেটা ঠিক করা হতো। আজকের দিনে দাঁড়িয়ে এগুলো ভাবাই যায় না। হয়তো প্রমাণের অন্য উপায় ছিল না বলেই এই দৈব নির্ভরতা। কিন্তু জীবনটা কি শুধুই এত কঠিন ছিল? অবসর কাটানোর কোনো উপায় ছিল না? না না, সে ব্যবস্থাও ছিল। বেশ শৌখিন ব্যবস্থাই ছিল। ধরুন বাজপাখি পোষা বা ফ্যালকনেরি, পায়রা ওড়ানো, পাশা খেলা, আচ্ছা। এমনকি পোলো খেলার মতো একটা খেলা, চৌগান, সেটারও উল্লেখ আছে। তার মানে জীবনে বৈচিত্র্যও ছিল। হুম। আরেকটা জিনিস যেটা আমরা প্রায় ভুলেই গেছি, সেটা হলো বাঙালির নৌবাণিজ্যের ব্যাপারটা। ও হ্যাঁ, এটা তো খুব ইন্টারেস্টিং। সেকালের সাহিত্যে জাহাজের এমন খুঁটিনাটি বর্ণনা আছে। ছইঘর, পাতাতন, মাস্তুল বা ডান্ডা কেরেয়াল, নাঙর, পাল, সব কিছুর। জাহাজের নামগুলোও বেশ সুন্দর: মধুকর, উদয়তারা, গঙ্গাপ্রসাদ। ঠিক। আর এই জাহাজ নিয়ে বাঙালি বণিকরা কোথায় কোথায় যেত ভাবুন। সিংহল, গুজরাট, এমনকি লাক্ষাদ্বীপ, যাকে তখন নীলাক্কা বলা হতো। তার মানে সমুদ্রযাত্রা বেশ ভালোই হতো। শঙ্খ, চন্দন কাঠ এসব নিয়ে যেত বলছিলেন? হ্যাঁ, এই ধরনের জিনিসের বাণিজ্য হতো। এই যে একটা দারুণ নৌ-বাণিজ্যের ইতিহাস, এটা কিন্তু আমরা প্রায় মনেই রাখিনি। একদমই তাই। আচ্ছা, এই যে সমাজ জীবন, এর মধ্যে তো স্তরবিন্যাসও ছিল। সেটা কেমন ছিল তখন? ছিল তো বটেই, তবে সেটাও কিন্তু আজকের মতো এত স্থির ছিল না। যেমন ধরুন কিছু পুরনো সাহিত্যে হাড়ি, ডোম, এই বর্ণগুলোর বেশ সামাজিক প্রতিপত্তি বা সম্মানের উল্লেখ পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, যেটা পরবর্তীকালে কমে আসে আর ব্রাহ্মণদের প্রভাব বাড়তে থাকে। আবার শহরগুলোতেও বিভিন্ন বর্ণের মানুষের জন্য আলাদা এলাকা ভাগ করা থাকত। এই পরিবর্তনটা খুব লক্ষ্য করার মতো। নারীদের অবস্থাটা কেমন ছিল? সাহিত্যে কি ছবি পাই? বেশ মিশ্র ছবি। একদিকে যেমন ছেলেদের সঙ্গে পাঠশালায় পড়ার কথা আছে, হীরানটির পাণ্ডিত্যের কথাও জানা যায়। মানে শিক্ষার সুযোগ যে ছিল না, তা নয়। হুম। কিন্তু আবার অন্যদিকে এটাও দেখা যায় যে স্বামীকে বশে রাখার জন্য বা মন পাওয়ার জন্য
কবচ বা মাদুলি ব্যবহারের চল ছিল। ও আচ্ছা, তার মানে শিক্ষা আর লোকবিশ্বাস পাশাপাশিই চলছিল। একদম। জীবনযাত্রাটা বেশ জটিল ছিল বোঝা যাচ্ছে। অর্থনৈতিক দিকটাও দেখুন। একদিকে যেমন মণিমুক্ত খচিত সোনার পালঙ্কের মতো ঐশ্বর্যের বর্ণনা আছে, যা হয়তো রাজা বা খুব ধনী বণিকদের জীবন। হ্যাঁ, আবার অন্যদিকে ফুল্লারার 12 মাস্যার মতো লেখায় সাধারণ মানুষের নিদারুণ দারিদ্র্য, অনাহারের ছবিও আছে। মামুদ শরীফের মতো অত্যাচারী শাসকের উল্লেখও পাই। বিনিময়ের মাধ্যম হিসেবে কড়ি আর মুদ্রা দুটোই চলত। হ্যাঁ, দুটোই ছিল। আর এই সব কিছুর মধ্যে একটা বিরাট প্রভাব ফেলেছিল কিন্তু চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলন। অবশ্যই, বৈষ্ণব আন্দোলন। এর ফলে বাংলা সাহিত্যে একটা নতুন জোয়ার এলো। পদাবলী সাহিত্য তৈরি হলো, আর তার জন্য ব্রজবুলি নামে একটা বিশেষ মিষ্টি ভাষাও তৈরি হলো। সুকুমার সেনের বইতে তো রবীন্দ্রনাথের মিলেখও আছে আধুনিক সাহিত্যের মাইলফলক হিসাবে, যদিও ওনার আলোচনা 1941-এই শেষ। হ্যাঁ, তাহলে এই পুরো আলোচনা থেকে কয়েকটা জিনিস বেশ স্পষ্ট হলো, তাই না? সেকালের বর্ণপ্রথা আজকের চেয়ে অন্যরকম ছিল, হয়তো বেশি পরিবর্তনশীল। বাঙালির নৌবাণিজ্যের একটা সমৃদ্ধ ইতিহাস ছিল, যা আমরা ভুলে গেছি। আর পুরনো সাহিত্যগুলো সেই সময়ের সমাজের একটা জীবন্ত ছবি ধরে রেখেছে। একদম। এগুলো না থাকলে তো আমরা এত কিছু জানতেই পারতাম না। ঠিক। শেষ করার আগে একটা প্রশ্ন আসছে মাথায়। এই যে এত পুরনো দিনের বিশ্বাস, রীতি, জীবনযাত্রার ছবি আমরা দেখলাম, আজকের বাঙালি সংস্কৃতিতে বা আমাদের নিজেদের অজান্তেই কি এর কোনো রেশ এখনো রয়ে গেছে? হয়তো প্রেক্ষাপটটা হারিয়ে গেছে, কিন্তু তার প্রভাবটা কি আজও কোথাও মিশে আছে আমাদের জীবনে বা চিন্তাভাবনায়? এটা একটা খুব ভালো প্রশ্ন। এটাই হয়তো খুঁজে দেখার বিষয়। ইতিহাস তো শুধু বইয়ের পাতায় থাকে না, তাই না? সংস্কৃতির মধ্যে দিয়েও বয়ে চলে। ঠিক।